সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্মার্ট পিএলএস। স্মার্ট পিএলএস মূলত কি, এটা আমাদের সর্বপ্রথম জানাটাই খুব ইম্পর্ট্যান্ট। আমাদের স্মার্ট পিএলএস এর যেই আমরা এজেন্ডাগুলো পরে দেখবো, সমস্যা নেই, আমরা টু দ্য পয়েন্টে কথা বলবো আর কি। সো স্মার্ট পিএলএস হচ্ছে একটা সফটওয়্যার বা টুল, যেটা আমাদের নর্মালি ফুল মিনিং যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে পার্শিয়াল লিস্ট স্কোয়ার স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। ডাজন্ট ম্যাটার, আমাদের এসব মিনিং টিনিং জানার দরকার নাই। আমি অ্যাকচুয়ালি বিলিভ করি যে মিনিং না জেনে আমরা হচ্ছে প্রপার ওয়েতে যাব, আমরা কাজ করব, কাজ করলে আমরা আসলে বুঝতে পারবো। তবুও আমরা নর্মালি ফর দ্য সেক অফ ফর্ম্যালিটি আমরা ডেফিনেশনগুলো দেই, ঠিক আছে? তো নর্মালি স্মার্ট পিএলএস এর যেটা আমাদের অ্যাকচুয়ালি জানা দরকার সেটা হচ্ছে এটা প্রথমত একটা সফটওয়্যার টুল, এবং সেটা সোশ্যাল সায়েন্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং বিহেভিয়ারাল রিসার্চে সব থেকে বেশি ইউজ হয়। অর্থাৎ ইউজ কেসগুলো আমাদের জানা দরকার। সাইন্টিফিক রিসার্চ একটু কম ইউজ হয়, বাট আমাদের যে এরিয়াগুলো আছে সোশ্যাল সায়েন্সের, এই এরিয়াগুলোতে খুব বেশি ইউজ হয় আর কি। সো দ্যাটস এ থিং। তো মোটামুটি স্মার্ট পিএলএস এটাই, যে এখানে আমরা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করব। যেই ডাটা অ্যানালাইসিসটা করবো সেটা হচ্ছে পার্শিয়াল লিস্ট স্কোয়ার স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। খুবই কঠিন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মিনিং আমরা জানার দরকার নাই, আমরা আস্তে আস্তে জানবো যখন আমরা জিনিসটাকে নিয়ে কথা বলবো। সো যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্যাম কি আর কি। আসলে আমাদের সোশ্যাল সায়েন্সে যেই অ্যানালাইসিসটা আমরা ইন জেনারেল করি সেটা হচ্ছে স্যাম বলা হয়, হুইচ ইজ স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। ওকে, তো বোঝাই যাইতেছে এখানে ইকুয়েশন আছে, স্ট্রাকচার আছে, মডেলিং আছে। সো সামথিং ইজ রেলেভেন্ট উইথ দ্য ফ্রেমওয়ার্ক, এবং হচ্ছে কিছু একটা ইকুয়েশন করে কিছু একটা বের করবে। সো মেইনলি এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেখানে হচ্ছে আমরা কমপ্লেক্স রিলেশনশিপ বের করি কিসের সাথে, আমাদের ভ্যারিয়েবলগুলোর সাথে। ভ্যারিয়েবলের বিভিন্ন টাইপ আছে, এই ভ্যারিয়েবলের টাইপগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। লাইক লেটেন্ট ভ্যারিয়েবল আছে, বিভিন্ন ধরনের একটা মডেল থাকবে, একটা ফ্রেমওয়ার্ক থাকবে, এগুলোতে আমরা আসবো। আমরা জাস্ট ফান্ডামেন্টালগুলো আমরা দেখতেছি যে আমাদের এখানে কি কি আছে বা কি কি নাই। ওকে ফাইন। সো সেম আই গেস আই থিঙ্ক ওকে। ইম্পোর্টিং ডেটা আমরা পরে আসতেছি, আমরা এখন একটু ডাইরেক্ট হচ্ছে আমরা সফটওয়্যারে চলে যাবো, আমরা এত ইন্ট্রোডাকশন দিব না আর কি। তো এটা হচ্ছে আমাদের স্মার্ট পিএলএস 4 এর ইন্টারফেস। সো এই জায়গা থেকে আমাদের একটু মনোযোগ দিতে হবে যে প্রথমেই যে কোয়েশ্চেনটা থাকে এটা আমি ডাউনলোড কিভাবে করব, আম, এগুলো আসলে আমাদের শেখার প্রয়োজন নাই। এই যুগে এসে ডাউনলোড হচ্ছে শেখার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইউটিউবে লিখবো হাউ টু ডাউনলোড স্মার্ট পিএলএস 4.0 বা 4, আমরা তখন ডাউনলোড করে নেব। ইটস নট এ বিগ ডিল, যে কোনো একটা গতানুগতিক সফটওয়্যার ডাউনলোড দেওয়ার মতোই। বাট সফটওয়্যারটা ওপেন করার পর আমরা এরকম একটা জিনিস পাবো। আপনারা যারা একদম প্রথম দিকে ওপেন করবেন তারা প্রথমেই নিউ ওয়ার্ক স্পেস, অর্থাৎ এই ওয়ার্ক স্পেস এই জিনিসগুলো থাকবে না। এখানে আমি কাজ করছি এই কারণে আছে, বাট এখানে এই জিনিসগুলো আপনার থাকবে না, আপনার ওয়ার্ক স্পেস ব্যাপারটা থাকবে। তো আপনি তখন একটা ওয়ার্ক স্পেস ওপেন করবেন, নিউ ওয়ার্ক স্পেস দিবেন, আপনি একটা ফোল্ডার চুজ করবেন। এগুলো ভেরি বেসিক। ওকে, এইটা এটার সাথে আপনার ডেটা অ্যানালাইসিসের কোনো রিলেশনশিপ নাই। সো দ্যাটস এ থিং। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস খুলবেন একটা ফোল্ডার দিয়ে। এখানে আমরা যদি দেখি লেখা আছে ইউর প্রজেক্ট ইজ সিকিউরলি স্টোরড ইন এ ফোল্ডার, অর্থাৎ ওয়ার্ক স্পেসের কাজটা হচ্ছে আপনি আপনার যে কাজগুলো আছে একটা ফোল্ডারে সেভ রাখবেন, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। তো আপনি এটা রাখলেন। যদিও 4.2-তে কিছু স্যাম্পল প্রজেক্ট দেওয়া আছে, এগুলো আমাদের বুঝতে সাহায্য করবে, বাট যেমন এখানে বিভিন্ন মেথডের প্রজেক্ট দেওয়া আছে, বাট এগুলো আমরা পেইড ছাড়া, অর্থাৎ ট্রায়াল ভার্সনে আমরা দেখতে পারবো না। এখন আমাদের ভার্সনের কথাগুলো আসছে, যেহেতু ট্রায়াল ভার্সনের কথা উল্লেখ করলাম, তিনটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে স্টুডেন্ট ভার্সন, এবং অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে অ্যাকচুয়াল ভার্সন, যেটা যেটা নাকি কিনতে হয়, মাসে মাসে টাকা দিতে হয়। বাট আপনি যখন প্রথমবারের মতো ডাউনলোড দেবেন, ভালো করে এই জিনিসটা খেয়াল করবেন, আপনি যখন প্রথমবারের মতো ডাউনলোড দিবেন তখন আপনি 1 মাসের জন্য এটাকে ট্রায়ালটা ইউজ করতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট, এরপরে আপনি আর কখনো ওই ডিভাইসে স্মার্ট পিএলএস এর ট্রায়ালটা করতে পারবেন না। ইভেন যদিও আপনি অন্য অ্যাকাউন্ট ইউজ করেন পারবেন না, অর্থাৎ আপনার ওই ডিভাইসটাকে সফটওয়্যার রেকগনাইজ করে ফেলবে। অর্থাৎ ওইখানে আর আপনি ফুল ভার্সন ইউজ করতে পারবেন না, যে ট্রায়াল ভার্সনটা সেটা ইউজ করতে পারবেন না। টাকা দিলে আপনি পারবেন, বাট যেহেতু আমরা অবভিয়াসলি টাকা পয়সা নাই, আমরা টাকা পয়সা দিতে পারবো না। তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওই 30 দিনের যেই ট্রায়াল ভার্সনটা করব সেখানে যেন আমরা হচ্ছে বুঝে ইনভেস্ট করি যে না আমার এখন কয়েকটা কাজ আছে বা একটা কাজ আছে, তখনই আপনারা করবেন। আর এটা মাথায় রাখবেন যে এটা একবার করলে আপনি ওই ডিভাইসে আর হচ্ছে এটা ইউজ করতে পারবেন না। আপনি যত ইউটিউব দেখেন, গুগল দেখেন, আমি অনেক দেখছি, রিসার্চ করছি যে আপনি ক্র্যাক করে করতে পারবেন কিনা এসপিএসএস এর মতো, বাট এখানে আপনি স্মার্ট পিএলএস এ পারবেন না। স্মার্ট পিএলএস এ 1 মাস হচ্ছে আপনার অ্যাকচুয়াল ট্রায়াল পিরিয়ড। আরেকটা যেটা স্টুডেন্ট ভার্সন, এই ভার্সনটা আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টুডেন্ট ভার্সন। তো আমরা যদি লাইসেন্সে যাই, সুইচ লাইসেন্স, এই যে আপনারা লাইসেন্সটা দেখতে পারবেন যে এটা হচ্ছে আমার
স্টুডেন্ট ভার্সনের ব্যাপারটা হচ্ছে লিমিটেড থাকে, অর্থাৎ 100-র নিচে স্যাম্পল সাইজ থাকে। ওকে, সো আপনার ডেটা আর কি, স্যাম্পল সাইজ বলতে একটা ডেটাতে যতগুলা ইনপুট থাকে, যতজন আপনার সার্ভেটাকে করছে, সেখানে যদি 100-র নিচে থাকে আপনি এই স্টুডেন্ট ভার্সন দিয়ে কাজ চালায় নিতে পারবেন। বাট 100-র উপরে থাকলে আপনাকে ওই ট্রায়াল ভার্সন নিতে হবে আর কি। সো এটা আপনারা বুঝতে পারছেন কিনা? সো যে ট্রায়াল ভার্সন অ্যান্ড স্টুডেন্ট ভার্সনটা নিয়ে অনেকের ঝামেলা লাগে, এবং সবাই মনে করে যে প্রথমবার আমি জাস্ট একটু শিখে ফেললাম, শিখে শিখে ফেলে ট্রায়াল ভার্সন দিয়ে করে ফেললাম, তারপরে আবার খুঁজে যে হায় হায় আমি তো শিখছি মেইন ভার্সন দিয়ে, এখন তার ট্রায়াল ভার্সন পাইতেছি না। সো আপনি শিখেন স্টুডেন্ট ভার্সন দিয়ে, আমি এটা প্রেফার করব স্টুডেন্ট ভার্সন অথবা নর্মাল ভার্সন দিয়ে। বাট যখন আপনি অ্যাকচুয়ালি ডাটা অ্যানালাইসিস করবেন তখন যেন আপনি ট্রায়াল ভার্সনটা অ্যাভেলেবেল থাকে আর কি, এটা আমি বলবো। আই গেস দিস ইজ ক্লিয়ার, রাইট? কেউ একজন বললেই হবে যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। ভাই বলেন। ট্রায়াল ভার্সন তো ইউজ করে ফেলছি, এখন আমার কি উইন্ডোজ চেঞ্জ করলেও এই ডিভাইসটা রিকগনিশন করে ফেলবে? ইয়েস, উইন্ডোজ চেঞ্জ করলেও আপনার ডিভাইস রেকগনাইজ করে ফেলবে। আপনাকে যেটা চেঞ্জ করতে হবে, যেটা আপনার জন্য কতটুকু ইজি হবে আমি জানি না, সেটা হচ্ছে আপনার উইন্ডোজের যে ডিভাইসের একটা কোড থাকে, অর্থাৎ এই ডিভাইসের, এটাকে কি বলা হয়, মোবাইলের যেরকম থাকে না? আইএমইআই হ্যাঁ হ্যাঁ আইএমইআই থাকে। হ্যাঁ, মোবাইলের যেমন থাকে, তো আপনার মাদারবোর্ডের যেটা থাকে ওইটা চেঞ্জ করতে হবে। আপনি কি পারবেন এটা? আই ডোন্ট থিঙ্ক সো। সো না ভাই, অ্যাজ এ হ্যাঁ, প্রোগ্রামার লাগবে। হ্যাঁ, সো প্রোগ্রামার হলেও আপনি আসলে মাদারবোর্ডের ওটা চেঞ্জ করতে পারবেন না। পারবে না, এটা একদম বেসিক জিনিস, এটা ইয়েস হচ্ছে ইয়েস। বায়োসের ফাংশন, সো সম্ভব ও, না। হ্যাঁ, সো ওইটার সাথে ওইটা রিলেটেড থাকে। আমি ট্রাই করছি, ডোন্ট ওয়ারি, আমি ট্রাই করেই বলতেছি। সো আমার জানা মতে দেয়ার ইজ নো ওয়ে টু ইউজ ইট এগেইন অন দ্য সেম ডিভাইস। আপনি একই ডিভাইসে যদি আবার চেষ্টা করেন আপনি আসলে পারবেন না। তো এ কারণে আপনার ট্রায়ালটা একটু চিন্তা করে ইউজ করতে হবে, অথবা আপনার নিজস্ব কিছু নেটওয়ার্ক দিয়ে যারা জীবনে ডাটা অ্যানালিসিস করবে না তাদের ল্যাপটপ ধার নিতে হবে আর কি, কিছু করার নাই। আবার আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন স্যারের কাছে পেইড আছে, ওনাদের হেল্প আপনি চাইলে তখন আপনি নিতে পারবেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। সো কেউ যদি থাকে যারা পেইড নিছে তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। সো লেটস মুভ অন টু দ্য মেইন পার্ট। ওকে, সো আমাদের মেইন পার্ট, আমাদের ওয়ার্ক স্পেস বুঝে ফেললাম, আমরা হচ্ছে ট্রায়াল ভার্সন রিলেটেড জিনিস বুঝলাম, তো আমরা ডাউনলোডও করে ফেললাম, স্মার্ট পিএলএস 4-এ আসছি। এখন আমাদের কাজ, তো আমাদের কাছে ডেটা আছে, রাইট? সো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রজেক্ট ওপেন করব, অর্থাৎ দিস ইজ নিউ প্রজেক্ট। আমরা যদি লেফট কর্নারে দেখি নিউ প্রজেক্ট আমরা একটা খুলবো, যেই প্রজেক্ট হচ্ছে আমরা অবভিয়াসলি, প্রজেক্ট মানে কি, যে কাজ আমরা করতেছি সেটা। সো সেই প্রজেক্টের আমরা জাস্ট ফর এমনি যদি বলি, আমাদের নাম চাইবে, আমরা যে কোনো নাম দিতে পারি প্রজেক্টের। তো আমরা যদি আমাদের এই প্রজেক্টের নাম দেই যে সেশন ফর সে স্মার্ট পিএলএস সেশন, সো এই আমাদের নাম, আমরা প্রজেক্ট ওপেন করলাম। সো এই যে আমরা যদি দেখি এইরকম একটা জিনিস আপনারা দেখবেন, অর্থাৎ আপনাদের যখন প্রথম প্রজেক্ট আপনারা ওপেন করবেন। সো দেন ইট কামস অফ অ্যাবাউট ইম্পোর্টিং ডেটা, রাইট? সো আমরা যদি বলি ইম্পোর্টিং ডেটার ব্যাপারটা যেটা আসে, অর্থাৎ ইম্পোর্টিং ডেটা এই পার্টটা আসে, এখানে কয়েকটা জিনিস আছে। আপনি যদি আগে থেকেই মেজারমেন্ট, অর্থাৎ কিছু স্টেপ যদি আপনি আগে থেকে ভালোভাবে নেন, তাহলে আপনার ডেটা ইম্পোর্ট করতে অনেক ইজি হবে। এখন কি ধরনের স্টেপ? তো প্রথমে আমরা একটু জানি আসলে ডেটা কালেক্ট কিভাবে করে। ডাটা কালেক্ট হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। নর্মালি এখন গুগল ফর্মে বেশি করে, আগের দিনে সার্ভে দিয়ে করতো, সবার কাছে দিত, সবাই টিক দিত, সেটাকে আবার সবাই এক্সেলে নিজেরা ইনপুট দিত। এখন এই জিনিসটা নাই, এখন হয় কি, গুগল ফর্ম থেকে ডিরেক্ট আপনি ডেটাটাকে এক্সেল শিটে নিতে পারবেন আর কি। সো দ্যাটস এ থিং। তো নিতে পারেন বা না পারেন, আপনাকে যেটা করতে হবে আগে থেকে কিছু প্রি মেজার। আমরা যদি একটা ডেটা দেখি, আমরা এখানে একটা ডেটা দেখতেছি, এই জায়গায় আমি একদম লাইক টু কলাম টু কলাম এভাবে বলবো না। তো নর্মালি আপনার যেই ডেটা নিয়ে কাজ করবেন সেখানে হচ্ছে আপনার কিছু কোয়েশ্চেন থাকবে। সো আপনি কি করবেন, এই জিনিসগুলোকে সিম্পলিফাই করে ফেলবেন। অর্থাৎ আপনার ভেরিয়েবলগুলো যে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, তারপর আরও কিছু ভেরিয়েবল থাকবে। আই গেস এটা বোঝানোর জন্য আমরা ডেটা কালেকশনটা বোঝাবো, এটার জন্য আমরা মডেল একটা দেখি, মডেলটা দেখলে আমরা ওখান থেকে আসলে ইজিলি করতে পারবো, রাইট? এখানে আপনাদের যাইতে হবে ক্রিয়েট মডেল অথবা ইম্পোর্ট ডেটা ফাইল। আপনাদের, আমি জাস্ট একটা ডেটা ফাইল ইম্পোর্ট করব। সো ওয়েট জাস্ট এ মিনিট। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা ডেটা ফাইল ইম্পোর্ট করব, রাইট? আমরা ডেটা ইম্পোর্টে ছিলাম। তো ডেটা ফাইল ইম্পোর্ট করতে গেলে আমাদের একটা ফাইল লাগবে যেখানে আমরা ডেটা কালেক্ট করছি।
সো আমাদের এখানে কয়েক ধরনের ফাইল আছে, আমি আপনাকে আরেকটা ফাইল দেখাই, এই ফাইলটা ক্লিয়ার না। যেমন আমরা যদি এই যে আই গেস এটা, আচ্ছা এখানে আপনারা দেখেন অনেক ডেটা আছে, রাইট? সো এরকম আপনার কিছু ভ্যারিয়েবল থাকবে। এইখানে লাইকার স্কেল ইউজ করছে, আপনার অন্য ধরনের স্কেল থাকতে পারে। এই যে দেখেন এখানে এইজ আছে, এডুকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ ডেমোগ্রাফিক যে ইনফরমেশনগুলো এগুলো আছে। সো আপনার এই জিনিসগুলো আপনার আসলে লাগবে না ইনিশিয়ালি, বিকজ স্মার্ট পিএলএস এই জিনিসগুলো আপনার দরকার নাই। আপনার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই জিনিসগুলো, অর্থাৎ এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই পুরো অংশটা আপনার লাগবে। এখন আপনার কয়েকটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলগুলোকে যেমন আপনি এইভাবে লেখা থাকবে, সো আপনি এগুলোকে শর্ট ফর্মে লিখবেন, রাইট? তো আপনার কাছে এরকম ডেটা আছে, আপনি জাস্ট এখানে মনে করেন এখানে ইনসার্ট দিবেন, ইনসার্ট দিয়ে একটা কলাম দিবেন, কলামের মধ্যে এখানে শর্ট ফর্মে লিখবেন, যেমন ইউজফুল ওয়ান, এটাকে আপনি U1 দিয়ে লিখলেন আর কি। অর্থাৎ একটা ভেরিয়েবলের আন্ডারে যে আইটেমগুলো ওইগুলোকে U1, U2, U3, U4, U5, U6, U7 এরকম আপনি দিয়ে দেবেন। ওকে, এটা বুঝছেন কিনা? আমার কাছে মনে হয় এটা একটু কনফিউশন হইতে পারে। এই যে এরকম এরকম দিয়ে আপনি বাকিগুলোকে এভাবে দিয়ে দিবেন। এটা হচ্ছে কাইন্ড অফ আপনি ডেটাটাকে আসলে প্রিপেয়ার করতেছেন ইম্পোর্ট করার জন্য। ওকে, এই জায়গাটা বুঝছেন যে আপনি কিভাবে আইটেমগুলোকে নাম ধরে সিলেক্ট করবেন, লাইক এক ভেরিয়েবলের আন্ডারে যেসব আইটেম থাকবে সেগুলো। একটু রেসপন্স করেন, যে কোনো একজন রেসপন্স করলেই হবে। বুঝতে পারছেন কিনা? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন এটা নিয়ে, যে এটা আসলে কেন বা I don't know. আচ্ছা, আই থিঙ্ক এটা তাহলে আরেকবার বলা উচিত। কোডিং করতেছেন ভাই? হুম, কোডিং করতেছেন? কোডিং না, এটা জাস্ট আমি হচ্ছে ডেটাটাকে জাস্ট রিনেম করতেছি, আমরা যদি সহজ ভাষায় বলি। ও অর্থাৎ আচ্ছা আপনার আচ্ছা। এখানে ভেরিয়েবলগুলোর বিভিন্ন নাম ছিল, আমরা নামগুলোকে শর্ট ফর্মে দিতেছি। শর্ট ফর্মে না দিলেও যে হবে না এরকম না, বাট আপনারা পরে বুঝবেন কেন শর্ট ফর্মে আমি দিতেছি। ওকে, তো আপনি এইভাবে হচ্ছে শর্ট ফর্ম করে ডেটাটাকে প্রিপেয়ার করলেন। এখানে মেবি আছে আমাদের, এই যে মনে করেন আমরা এটাকে হচ্ছে শর্ট ফর্ম করছি, এই যে। তো আমরা এখানে এই যে ডেমোগ্রাফিক ডেটা এগুলো ছিল, তো আমরা এখানে নিয়ে ডেমোগ্রাফিক এই আইডি দিছি, অর্থাৎ সিরিয়াল নাম্বার দিছি, এবং এরপরে এগুলাকে কিছু নাম দিছি। এই যে আমাদের প্রতিটা ভেরিয়েবলের জাস্ট এটাকে কি বলে, অ্যাব্রিভিয়েশন দিছে। ওকে, এভাবে দিয়ে আমরা ডেটাটাকে করব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাটাকে আমাদেরকে সিএসভি ফাইল আকারে নিতে হবে। ওকে, তো সেটা আপনারা কিভাবে নেবেন, সেটা হচ্ছে আপনারা যাবেন এই, আপনার তো এক্সেল ফাইল আছে আপনার কাছে, সো আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিবেন, রাইট? সো সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা ফোল্ডারে সেভ করতে পারেন, দ্যাটস ইওর চয়েস। এই জায়গায় সিএসবি ফরম্যাট আছে, দেখেন সিএসবি, এই যে। ওকে, আপনি সিএসবি ফরম্যাটে ফাইলটাকে সেভ করবেন। সেভ করলে ওইটা আমরা এক্সপোর্ট করতে পারবো। এক্সেলকেও এক্সপোর্ট করা যায় এখনের ভার্সনগুলোতে, তবু আমি দেখাই দিলাম যে অনেক সময় সিএসবি এক্সপোর্টটা ভালো হয় আর কি, মানে সুবিধাজনক হয়। তখন আপনি সেভ দিয়ে দিবেন, দ্যাট তারপরে আপনি ওই ফাইলটা নেবেন। ঠিক আছে, আমরা এখানে সেভ দিয়ে দিব কি, ওকে। সো একটা সেভ হয়েছে, এখানে কয়েকটা ছিল তো, শুধু এটা সেভ, এই ওয়ার্নিংটা হয়েছে আপনার এখানে কয়েকটা শিট ছিল এই কারণে। ওকে, সো এটা আমাদের সেভ হয়েছে, সো আমাদের সেভের কাজ শেষ। লেটস জাস্ট কিপ দিস অ্যাসাইড। তো এখন আমি ডেটাটা ইম্পোর্ট করব, রাইট? এখন আমাদের এই যে ইম্পোর্টে গেছি আমরা, আবার একটু দেখি। সো আমরা এখন ডেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে গেলে ইম্পোর্ট ডেটা ফাইল, ডেটা ফাইলে যাওয়ার পরে আমরা আমাদের সুনির্দিষ্ট ফোল্ডারে যাব। ওকে, তো আমার যে ফোল্ডারটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের, ওকে, আমরা একটু ফোল্ডারে যাইতেছি। সো এই যে আমাদের হচ্ছে এখানে আমাদের ডেটাটা ছিল, ডেটা, এই যে ক্লিন ডেটা সেট, এই ডেটাগুলো এখানে এক্সেল ফাইলও আছে, সিএসবি। এখনকার স্মার্ট পিএলএসে আপনি সব ফাইলে নিতে পারবেন, অর্থাৎ সিএসবি না করলেও চলে আর কি। অর্থাৎ আপনি যদি এইটা নিতে চান ডাইরেক্টলি নিতে পারবেন। আপনি যদি এই ফোল্ডারগুলো যেগুলো আছে নিতে পারবেন, সেগুলো ডাইরেক্ট এই যে জাস্ট ক্লিক করবেন, ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। ওকে, যেমন এটা রো ডেটা, এটা একটা ছিল ফাইনাল এসএমইর, আর হচ্ছে চিন্তা করতেছে কোনটা নেওয়া যায়। ওকে, তো আপনি মনে করেন এটাই নিলেন, তো এটা নিলে ওপেন দিবেন, এই যে আপনাকে ডেটা দেখাবে। ঠিক আছে, অ্যান্ড দেন আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে গেছে, জাস্ট এ মিনিট, রেসপন্স করতেছে না, ইম্পোর্ট হচ্ছে আর কি।
এই যে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, সো আপনার ডেটা ইম্পোর্ট এটাই, আপনি সিএসভি দিয়ে করেন বা এক্সেল দিয়ে করেন সমস্যা নাই, আপনি ইম্পোর্ট হয়ে গেলে এভাবে ইম্পোর্ট হয়ে যাবে। আমি ব্যাকে গেলাম, এখানে ডেটাটা 102টা, এই কারণে নট লাইসেন্স দেখাইতেছে। সো এইটার পরের যে কাজটা আমরা আরেকটা মডেল দিয়ে করি, যেহেতু এখানে 100 ডেটা ছিল, এইখানে আমাদের একটা মডেল ছিল। ওকে, সো আমরা এখানে দেখেন ডেটা ইম্পোর্ট করছি 98টার। ওকে, এই যে আমাদের ডেটাটা যদি দেখি, সেম থিং আমাদের আরেকটা ফোল্ডার থেকে নেওয়া। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আপনাদেরকে দেখাবো। সো এখানে আমরা যেটা করব, ডেটা কিন্তু আপনার ইম্পোর্ট হয়ে গেছে, আমরা এখানে রাইট ক্লিক করব আমাদের এই প্রজেক্টে। করার পরে আপনি যেটা করবেন, নিউ পিএলএসএম মডেল, আপনি মডেল ক্রিয়েট করবেন, কারণ আপনি তো মডেল ছাড়া অ্যানালাইসিসটা করতে পারবেন না, একটু অ্যাটেনশন দেবেন এই জায়গায়। আপনি মডেল ক্রিয়েট করবেন, নিউ পিএলএসএম মডেল। ওকে, সো আপনি আপনার মডেলের নাম দিবেন, লেটস সি আমরা এটার সেশন নাম দিই, অ্যান্ড দেন সেভ করলেন। সো দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক জিনিসপত্র আসছে, এখানে আমরা একটু এক্সপ্লেন করার ব্যাপার আছে। তো এই যে লেফট সাইড দেখতেছেন, এটা হচ্ছে আপনার ডেটা, রাইট? এই যে দেখেন ভেরিয়েবলগুলা, যেই ডেটাটা আমরা ইম্পোর্ট করছি এইটার হচ্ছে স্যাম্পল এখানে। ওকে, অ্যান্ড দেন আপনার উপরে সিলেক্ট করার কিছু ব্যাপার আছে, এগুলো এখনও গ্রে এরিয়া দেখাচ্ছে, কারণ আপনি এখনও কিছু করেন নাই আর কি। এই জায়গায় আপনি থিম, কালারিং এসব হাবিজাবি করতে পারবেন। আর এই জায়গায় হচ্ছে আপনার ক্যালকুলেট বাটন, রাইট? এখানে আসলে আপনি অ্যানালাইসিসটা করবেন। তো দ্য ফার্স্ট থিং ইজ আপনার মডেলটা ক্রিয়েট করা। তো আপনি যেই রিসার্চে কাজ করতেছেন সেটার একটা মডেল থাকবে। আমি এখানে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে জাস্ট মডেলের ভেরিয়েবলগুলো নিতে হয়। তো ধরেন আপনার এরকম একটা ভেরিয়েবল ছিল, পিসি নামে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলগুলোকে আপনি মডেলটা বানাবেন। তো এখানে পিসি 1 2 3 সব কিন্তু একই ভেরিয়েবল। তো আপনি শিফট দিয়ে তিনোটা সিলেক্ট করবেন, শিফট ক্লিক করে করতে পারেন, একটা একটা করে করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমি এটা প্রেফার করি সব তিনোটাকে হচ্ছে আমি শিফট দিয়ে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের মডেল। তারপরে হচ্ছে লেফট ক্লিক করে ড্র্যাগ করব রাইটে, অ্যান্ড আমাদের নাম চাইবে, আমরা পিসি রাখতেছি। আপনি যদি বড় নাম দিতে চান আপনি বড় নাম দেবেন, মনে করেন পারসিভড ইন্টেনশন বা যেটাই আপনি দেন। ওকে, সো আপনার একটা ভেরিয়েবল আইসা পড়ছে। সো দিস ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিমিলারলি আপনার আরেকটা ভেরিয়েবল আছে br2। অ্যাগেন ইউ ডু দিস, ক্লিক এন্টার, এবং এটাকে আপনি লেফটে নেন, অ্যান্ড আপনার আরেকটা আসলো। সো এইটা আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা। তো ধরেন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার কাছে আছে, এই যে এই তিনটা। তো এই তিনটাকে আপনি ড্র্যাগ করলেন, আনলেন, এন্টার দিলেন, ফাইন। আচ্ছা, আমি এই হলুদগুলোকে কেন বাম পাশে নিতেছি, জাস্ট সৌন্দর্যের জন্য আর কিছু না, আপনি চাইলে নাও নিতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমরা তো একটু ফ্রেমওয়ার্ক বানাইতেছি, তো এটা সুন্দর করার চেষ্টা করবো আর কি। তারপরে মনে করেন আপনার EE3, অ্যাগেইন সিলেক্ট, লেফট ক্লিক, ড্র্যাগ, এই হচ্ছে আপনাদের মেইন। ঠিক আছে, এটা মেবি আমি কোনটা নিছি, এটা ডেটাতে EE3-তে এই ডেটাতে প্রবলেম আছে। সো আমাদের এরকম একটা। ওকে, অ্যান্ড দেন মনে করেন আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল এটা। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এরকম, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে আসতেছি। সো এই হচ্ছে আপনার সবগুলা ভেরিয়েবলকে ধরেন আপনি আনছেন, রাইট? ব্যাপারটা হচ্ছে এখানে তো কোনো রিলেশনশিপ নাই। স্মার্ট পিএলএস তো আমার রিলেশনশিপ লাগবে, আমি তো একটা জিনিস মেজার করব। সো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিলেশনশিপটাকে কানেক্ট করবেন, রাইট? প্রথমে আপনি এরকম দিলেন। সো এইখানে আপনি এই যে কানেক্ট অপশন আছে, আপনার কানেক্ট অপশনে যাবেন, ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা থেকে টান দিয়ে ধরে আপনার ইন্ডিপেন্ডেন্ট কোনটা, পিসি, ডিপেন্ডেন্ট সিরিআই, সিম্পল, দেন সেম, then same, and then boom. So this is your framework, very simple. আপনার ফ্রেমওয়ার্ক হয়ে গেল, এটা হচ্ছে আপনার মডেল, আপনি এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, সো অর্থাৎ আপনার কাছে ডেটা ছিল, আপনি ডেটা ইম্পোর্ট করছেন, আপনার যেহেতু আগে থেকে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করা ছিল, অবভিয়াসলি ফ্রেমওয়ার্ক করেই আপনি কোয়েশ্চেনের বানাইছেন। সেখান থেকে আপনি সবগুলো ভেরিয়েবলকে এখানে আসলে ইম্পোর্ট করছেন। ইম্পোর্ট করার পরে আপনি মডেল অনুসারে আপনি সাজাইছেন। আপনার মডেল যদি ডিফারেন্ট হয় আপনি ডিফারেন্ট ওয়েতে সাজাবেন। এখানে আরও কিছু মজার মজার জিনিস আছে, আপনি এগুলোকে কালারিং করতে পারবেন, হ্যাঁ, সাদা কালো করতে পারবেন। ওগুলো হচ্ছে ট্রায়াল ভার্সন, মানে স্টুডেন্ট ভার্সনে করা যায় না, আপনি ওই ভার্সনে করতে পারবেন, মেইন ভার্সনে আর কি। এগুলা ভেরি বেসিক জিনিসপাতি। তো এটা আমাদের ইম্পর্টেন্ট নাও। তা আমরা এখানে সাজাইতে পারবো ইচ্ছা করলে, আমরা যদি এটাকে উপরে নিতে চাই, এটা হচ্ছে আপনার রিপোর্টে কতটুকু সুন্দরভাবে সাজাইতে চান সেটার উপর ডিপেন্ড করে। আমরা এইভাবে করতে পারবো, মডেলটাকে একটু মানে সুন্দর করলাম আর কি।
সো এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? সো এই পর্যন্ত আমরা ফ্রেমওয়ার্ক করছি, আমরা কিন্তু এখনো ডাটা অ্যানালাইসিস করি নাই, আমরা জাস্ট ফ্রেমওয়ার্কটা বসাইছি, ডেটাটা ইম্পোর্ট করছি এবং সেই জায়গায় আইটেম অনুসারে আমরা ভেরিয়েবলগুলোকে আসলে ইম্পোর্ট করছি। এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? এরপর আপনি সেভ দিবেন আর কি, এই যে সেভ করা জরুরি, নাইলে সেভ থাকবে না আর কি। আই থিঙ্ক এটা ক্লিয়ার, রাইট? জি আচ্ছা, ভাই। ওকে। সো আমরা ব্যাকে যাই। তো এটা ছিল আমাদের সেশনের যে মডেলটা আপনাদেরকে দেখাইছি একদম ফ্রম দ্য স্ক্র্যাচ। তা আমরা আগে যেই আমাদের, এটা আমার একটা অ্যাসাইনমেন্টের কাজ, তো আমরা যখন নন প্রফিটের অ্যাকচুয়াল মডেলে যাই, সো আপনাদেরকে তো আসলে অ্যাকচুয়াল মডেল দিয়ে বুঝাইতে হবে। আমরা যদি এটা দিয়ে বুঝাই, এটা তো আসলে এই মডেল তো এক্সিস্ট করে না, রাইট? সো এই মডেল আমরা জাস্ট এমনি বসাইছি, বাট আমরা এখন একটা অ্যাকচুয়াল মডেল দেখব। এই সেম ডেটা থেকেই কিন্তু নিতেছে, আপনারা বামে লক্ষ্য করেন আমাদের সেম ভেরিয়েবলগুলাই আছে। সো এই জায়গায় আমরা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পারসিভড সিএসআর, ব্র্যান্ড রেপুটেশন এবং কর্পোরেট ট্রান্সপারেন্সি, এই চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাস্টমার ট্রাস্টকে মডিফাই করে, মানে আমাদের ফ্রেমওয়ার্ক অনুসারে, এবং কাস্টমার ট্রাস্ট, কাস্টমার ডোনেশন, ইন্টেনশন ক্রিয়েট করতে সাহায্য করে, রাইট? তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক। এই যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস এই যে মাঝখানে আসলো, বলেন তো আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এই ভেরিয়েবলটা কি ধরনের ভেরিয়েবল? ইজ ইট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ইজ ইট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? হোয়াট কাইন্ড অফ ভেরিয়েবল দিস ইজ? মিডিয়াম ভেরিয়েবল না ভাই? কাছাকাছি, বাট ইটস নট মিডিয়ান ভেরিয়েবল, এটা হচ্ছে আপনাদের মিডিয়েটিং ভেরিয়েবল। সো মিডিয়েটিং ভেরিয়েবল যে ব্যাপারটা, মিডিয়েটিং ভেরিয়েবল হচ্ছে আপনার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এই যে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মাঝখানে যখন সে আপনাকে মেডিয়েট করে, মধ্যস্থতা করে, সেটা হচ্ছে আপনার মেডিয়েটিং। আপনাদেরকে খুব সিম্পলভাবে বলতেছে, মেডিয়েটিং ভেরিয়েবল ইজ নট দ্যাট সিম্পল। খুব সিম্পলভাবে যদি বলি, মধ্যস্থতা করে, অর্থাৎ আপনার ইন্ডিপেন্ডেন্টটা তো ডিপেন্ডেন্টকে মডিফাই করে, বাট এটাকে মডিফাই না করলে ডিপেন্ডেন্টকে করবে না। এটাই হচ্ছে মেডিয়েটিং ভেরিয়েবল। কিছুটা হচ্ছে নদীর পানির স্রোতের মধ্যে বাঁধ দেওয়ার মতো। আপনি যদি বাঁধ আটকায় দেন, পানি কি যাবে? যাবে না। তো পানি সমুদ্রে যাবে, তো সমুদ্র আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আপনার নদী, বাট মাঝখানে একজন বাদ করে ফেলছে, হুইচ ইজ কাস্টমার ট্রাস্ট। সো এটা দিয়ে আপনি আসলে মেডিয়েট করতেছেন, অর্থাৎ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনি বাদ ছাড়লে যাবে, নাইলে যাবে না। আমি অনেক সিম্পলিফাই করে বলছি, দেয়ার আর লট অফ থিংস দ্যাট ইউ ক্যান স্টাডি অ্যাবাউট মেডিয়েটিং ভেরিয়েবল, দেয়ার আর অলসো সাম ল্যাটেন্ট ভেরিয়েবল, কনস্ট্রাক্ট, হোয়াট এভার, এইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমরা একটু ব্যাখ্যা করব এই যে হলুদ জিনিসগুলো কি। এগুলোর নাম হচ্ছে আইটেম, অনেকে বলে কনস্ট্রাক্ট, অনেকে বলে ডিফারেন্ট নেমস আছে, বাট আমি এটাকে কনস্ট্রাক্ট বলা পছন্দ করি। কনস্ট্রাক্ট হচ্ছে এই কনস্ট্রাক্টগুলো এই ভেরিয়েবলটাকে মেড করে, অর্থাৎ এই ভেরিয়েবলটা এগুলা দিয়ে চালিত হয়। ওকে, সো এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মধ্যে তিনটা কনস্ট্রাক্ট ছিল, এটা আপনার কোয়েশ্চেনারে থাকবে। আপনি যখন কোয়েশ্চেনার বানাইছেন এগুলো দেখেই আসলে কোয়েশ্চেন বানাবেন, অর্থাৎ এখানে তিনটা কোয়েশ্চেন ছিল। এই তিনটা কোয়েশ্চেন দিয়ে আপনি মেজার করতে পারেন এমপ্লয়ি এঙ্গেজমেন্টকে, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট দিয়ে আপনি মেজার করতে পারেন কাস্টমার ট্রাস্টকে, আবার সেই কাস্টমার ট্রাস্টকে মেজার করে আরও তিনটা তার যে ভেরিয়েবল ছিল সেগুলো, অর্থাৎ তিনটা কোয়েশ্চেন। আবার সেই কাস্টমার টেস্ট দিয়ে আপনি মেজার করতে পারেন কাস্টমার ডোনেশন ইন্টেনশনকে। তার মানে আপনি দেখেন এমপ্লয়ির এঙ্গেজমেন্ট দেখতেছেন, সেটার উপরে দেখতেছেন কাস্টমারের ট্রাস্ট কীরকম, আপনি সেখান থেকে দেখতেছেন কাস্টমারের ডোনেশন ইন্টেনশন কীরকম, অর্থাৎ আপনি আপনার রেজাল্টের দিকে আগাইতেছেন, রাইট? এই সেম সিনারিও পারসিভড সিএসআর এর ক্ষেত্রে, ব্র্যান্ড রেপুটেশনের ক্ষেত্রে, কর্পোরেট ট্রান্সপারেন্সির ক্ষেত্রে। মনে রাখবেন এই মডেল আমার বানানো না, এই মডেল আপনি যখন লিটারেচার রিভিউ করবেন, হাইপোথিসিস ডেভেলপমেন্ট করবেন, তখন কিন্তু আপনি এই মডেলটাকে বানাইছেন, অর্থাৎ এই মডেলের জাস্টিফিকেশন, প্রতিটা মুভমেন্টের জাস্টিফিকেশন আপনার লাগবে। এতটুকু আপনারা বুঝছেন কিনা? দ্য ফ্রেমওয়ার্ক, দ্য মডেল, একটা মডেল কীরকম হইতে পারে। আমি ইচ্ছা করে আপনাদের ইচ্ছা করলে ডাইরেক্ট সিম্পল মডেল দেখাইতে পারতাম, আমি আপনাদেরকে মেডিয়েটিং সহ দেখাইতেছি, বিকজ ইট ক্যান বি এ থিং, আপনাদের কাছে মেডিয়েটিং আসতে পারে। সো এই মডেলটা আপনারা বুঝছেন কিনা? জি ভাইয়া। ওকে, সো দিস ইজ আওয়ার বেসিক। তো আমাদের ডেটা ইম্পোর্ট হয়ে গেল, আমরা আবার একটু রিক্যাপ করি। আমাদের ডেটা ইম্পোর্ট হয়ে গেল, আমাদের মডেল রেডি হয়ে গেল, অ্যান্ড নাও হোয়াট আর উই ডুইং, আমরা একটু বুঝলাম যেগুলো কনস্ট্রাক্ট, এগুলো হাবিজাবি। এখন আমরা অ্যাকচুয়াল ডেটা অ্যানালাইসিসে যাব। সো আমাদের মডেল হয়েছে, আমাদের সবগুলো ইনপুট আছে, এখানে কোনো রেড সিগন্যাল নাই, কিচ্ছু নাই, এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এখন আমাদের অত্যাচার শুরু হবে, অর্থাৎ এখন আমরা মেইন ঝামেলাতে পড়ব। নাও উই উইল ফেস দ্য thrashing of data analysis. যদিও স্মার্ট পিএলএস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইন্টারফেস অফ ডেটা অ্যানালাইসিস। তো আমরা যাব ক্যালকুলেটে, একটু ফোকাস দেবেন এই জায়গায়। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, উই আর ট্রাইং টু ক্যালকুলেট।
সো আমরা ক্যালকুলেট করব প্রথমেই। তো আমরা প্রথমেই আমাদের ফ্রেমওয়ার্কের, আমাদের মডেলের, আমাদের কনস্ট্রাক্টের কোয়ালিটি দেখব, আমাদের ডেটার কোয়ালিটি দেখব, আমাদের ডেটার রিলায়েবিলিটি দেখব। নাও টু থিঙ্ক অ্যাবাউট ইট, রিলায়েবিলিটি, কোয়ালিটি এগুলো নিয়ে আমরা আসতেছি। তো আমরা আগে রান করে ফেলি, ওকে? আমরা ব্যাখ্যা, সংজ্ঞা এগুলো ভালো লাগে না, এইসব আমার কাছে মনে হয় আমাদের স্যারেরা সংজ্ঞা পড়াইতে পড়াইতে আমাদেরকে বোরিড বানাই দিচ্ছে। আমরা কাজে চলে যাই, আমাদের সংজ্ঞা দরকার নাই। পিএলএসএম ডান, আমরা এখন রান করব। এগুলা সব আপনারা ডিফল্ট রাখবেন, স্ট্যান্ডার্ডাইজ, ডিফল্ট, স্টার্ট ক্যালকুলেশন, বুম। ওকে ফাইন, সামথিং ইজ হিয়ার। অনেক নাম্বার টাম্বার দেখা যেতেছে, কিছু মাথায় ঢুকতেছে না। এখন আমাদের মাথায় ঢোকাবো, ওকে? আপনারা এখানে কি দেখতেছেন? আপনাদের সেম ফ্রেমওয়ার্ক, বাট দেয়ার আর সাম নাম্বারস অন ইট, রাইট? এই যে নাম্বারগুলো দেখতেছেন না, দিস নাম্বারস মিন সামথিং, ওকে? তো আমরা একদম স্টার্ট থেকে শুরু করব। এই নাম্বারটা কি? আমরা রিপোর্টে যাব, এখানে এটা কিন্তু ফুল রিপোর্ট না, এটা আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমাদের পুরোপুরি কি আসছে। আমরা জাস্ট এখান থেকে আসলে ইন্টারপ্রেট করার চেষ্টা করব জিনিসগুলা কি। এই জিনিসটার একটা নাম আছে, সো লেটস জাস্ট গো ফর দিস। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে আসলে লোডিং স্কোর, ওকে? সো হোয়াট ইজ লোডিং স্কোর? লোডিং স্কোর হচ্ছে একটা কনস্ট্রাক্টের লোডিং স্কোর, যেটা আসলে ইন্ডিকেট করে হচ্ছে ঠিক কতটুকু মেজারমেন্টের যে ব্যাপারটা বা সার্ভে আইটেমগুলো আমাদের কাছে আছে, আমাদের যেগুলোকে কনস্ট্রাক্ট বলতেছে এগুলাই আবার আইটেম, আবার এগুলোকে অনেকে লেটেন্ট কনস্ট্রাক্ট বলে। আপনারা সংজ্ঞা দেখতে পারেন, আমি সংজ্ঞা থেকে বলার চেষ্টা করতেছি না। আমরা বলতেছি যে লোডিং স্কোর হচ্ছে আমাদের ওই স্কোর, যেই স্কোর দিয়ে আমরা বুঝতে পারি এই ফ্যাক্টর বা এই কনস্ট্রাক্টটা এই ভ্যারিয়েবলের ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত, অর্থাৎ কতটুকু রিলায়েবল। মনে রাখবেন, আমরা এখানে রিলায়েবিলিটি দেখতেছি, আমরা এখানে দেখতেছি এই জিনিসটা আসলেই যায় কিনা, আসলে আমার ফ্রেমওয়ার্কের সাথে এটা কি অ্যাডজাস্ট করে কিনা, রাইট? আপনারা বুঝতে পারছেন লোডিং স্কোর জিনিসটা কি? আমরা পরে বুঝবো যে হোয়াট ইজ দ্য পারফেক্ট লোডিং স্কোর, বা আমাদের কি লোডিং স্কোর আসলে আমরা আশা করতেছি। লোডিং স্কোরের কনসেপ্ট বুঝতে পারছেন কিনা? ভাই একটা কোশ্চেন ছিল। ইয়েস ইয়েস প্লিজ। স্যার, ভাই টোটাল যে সংখ্যাগুলো আছে, এগুলোর যোগফল কি এক হবে? ওকে, এখানে আপনাকে বলি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এখানে আপনার কিছু করতে হবে না, এবং আপনার দেখারও দরকার নাই যোগফল এক হবে কিনা। অ্যান্ড এটা এক হবে না, এটা হচ্ছে যোগ বিয়োগের রিলেশনশিপ না, এখানে অনেক ক্যালকুলেশন হয়েছে। সো লোডিং স্কোরের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার এই আইটেমগুলোর সাথে এই ভ্যারিয়েবলের সম্পর্ক, আমরা যদি সহজ ভাষায় বলি আর কি। এটাকে আপনারা আবার সাইটেশন করে দিয়েন না বা কোট করেন না যে ভাই এটা বলছে, এটাই মনে হয় সংজ্ঞা। সো দিস ইজ নট দ্য ডেফিনেশন তো আমি যেটা বললাম একটু আগে, যেটা দেখলেন। বাট আমি বোঝার স্বার্থে বলতেছি, এটার সাথে এটার সম্পর্কটাই হচ্ছে লোডিং স্কোর। অর্থাৎ আপনার এমপ্লয়ি এঙ্গেজমেন্টে যেই ডেটাগুলা আপনি পাইছেন বা ইম্পোর্ট করছেন, সেই ডেটাগুলার সাথে আপনার এটার রিলেশনশিপটা আসলে কতটুকু ছিল এই পার্টিকুলার এমপ্লয়ি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। আপনি এমপ্লয়ি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে 3টা কোয়েশ্চেন করছেন, সেই কোয়েশ্চেনে অনেকজন আনসার দিয়েছে, 90 জন বা 95 জন। সেই আনসার অনুসারে যে স্কোরটা আসছে এটা আসছে। এখন লোডিং স্কোরের নিয়ম হচ্ছে 0.7 বেশি হইতে হয়, ওকে? এটা আমাদের যে স্যাম মডেলের আবিষ্কারক বলা যায়, আই থিঙ্ক প্রপোজ করছে হেয়ার এটেল আর কি। সো ওই হেয়ার যিনি, উনি বলছেন যে লোডিং স্কোরের, ইফ আই এম নট রং, সো 0.7 বেশি হইতে হয়, ঠিক আছে? তাইলে বোঝা যাবে যে আপনার এই কনস্ট্রাক্টটা আপনার এই ভেরিয়েবলকে লোড করতে পারবে। বুঝা গেছে? সো এখানে কিন্তু কি আছে দেখেন, পয়েন্ট কত আছে? 0.9 আছে, রাইট? 0.933, 0.905। তার মানে কি এই আইটেমগুলা এই ভেরিয়েবলের ক্ষেত্রে ঠিক আছে, এক্সাক্ট। তার মানে এখানে আমাদের কিছু করতে হবে না। সেমভাবে পরেরটাও ঠিক আছে। এই জায়গায় আপনারা একটু দেখেন ব্র্যান্ড রেপুটেশনে, ব্র্যান্ড রেপুটেশনে দেখেন একটার লোডিং স্কোর 0.607, দেখতেছেন? সো দিস ইজ নট অ্যাকসেপ্টেড। এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড না। কেন অ্যাকসেপ্টেড না? বিকজ ইট ইজ লেস দেন 0.7।
ক্ষেত্র বিশেষে 0.7 এর নিচে দেওয়া যায়, কিন্তু সেটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। বাট ইট ইজ বেটার দ্যাট ইউ ইউজ গ্রেটার দেন 0.7। তার মানে কি, আপনারা নোট করে নিতে পারেন, বা এগুলো আসলে গুগলেও পাওয়া যায় কত অ্যাকসেপ্টেড কত রিজেক্টেড। বাট এটা 0.60, সো এইটা কিন্তু আমাদের একটা রেড মার্ক, আমরা এটা আমাদের ফ্রেমওয়ার্কে রাখতে পারবো না। বাকিগুলা দেখেন, এখানেও আরেকটা আছে, সো ইট ইজ অলসো এ রেড মার্ক। বাকিগুলোর আমাদের মোটামুটি ঠিক আছে, রাইট? এখানে আরও কিছু নাম্বার আছে, আমরা এখানে আসবো। বাট তার মানে বোঝা গেল কনস্ট্রাক্ট অর্থাৎ লোডিং স্কোরের দিক থেকে এই জিনিসটা আমাদের অ্যাবনর্মাল, এই দুইটা জিনিস, এই দুইটা আইটেম বা এই দুইটা কনস্ট্রাক্ট। ওকে, এই যে জিনিস মাঝখানে এগুলো যেগুলো দেখতেছেন এগুলাও লোডিং স্কোর, বাট এগুলা হচ্ছে আসলে এটার সাথে এটার রিলেশন। সো এটার ক্ষেত্রে আবার এই এই যে কনস্ট্রাক্টের লোডিং স্কোরের নিয়মটা যাবে না। ওকে, সো দিস ইজ নট আওয়ার কনসার্ন, এটা আমাদের সমস্যা নাই, এখানে আমরা মাথা ব্যথা করবো না, আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায়। ওকে, অর্থাৎ এই আইটেমগুলো আসলে আমরা রাখবো কি রাখবো না এটা আমরা আগে ডিসাইড করতেছি। সেমভাবে এখানেও, সেমভাবে এখানেও। এটা বুঝতে পারছেন কিনা? এখানে আরও দুইটা নাম্বার আছে, এটা নিয়ে কথা বলবো এখন। বাট এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, অর্থাৎ আমরা কখন আইটেমগুলো রাখবো যখন এগুলো 0.7 বেশি হবে। কি বেশি হবে? লোডিং স্কোর বেশি হবে। আর কখন আমরা হচ্ছে রাখবো না? যখন 0.7 কম হবে। এতটুকু কি বোঝা গেছে? জি ভাই। ওকে, ফাইন। সো আমরা এতটুকু বুঝতে পারছি। রাখবো না মানে তো ডিলিট করে দেবো, আমরা ডিলিট করবো একটু পরে। এর আগে আমরা আগে কনসেপ্টগুলো বুঝে নেই। কাস্টমার ট্রাস্টে দেখেন, আর এই যে এই ভ্যালুটা সার্কেলের ভেতরে, এটা একটা মিডিয়েটিং ভেরিয়েবল, এটা একটা ডিপেন্ডিং ভেরিয়েবল। সো এই সার্কেলের ভিতরে কি আসছে? একটা ভ্যালু আসছে। এই সার্কেলের ভিতরে আরেকটা ভ্যালু আসছে। না, হোয়াট ইজ আর স্কোয়ার ভ্যালু? এই ভ্যালুটাকে বলা হয় আর স্কোয়ার ভ্যালু। বুঝতে পারতেছেন? এই দিস ইজ কল্ড আর স্কোয়ার ভ্যালু। আপনারা যারা স্ট্যাটিস্টিক্স কোর্স করছেন, যাদের মনে আছে, যাদের মনে নাই তাদেরও সমস্যা নাই। সো আই থিঙ্ক তাদের পারার কথা হোয়াট ইজ আর স্কোয়ার ভ্যালু। তবুও আমরা একটু দেখবো হোয়াট ইজ আর স্কোয়ার ভ্যালু। সো আমাদের আর স্কোয়ার ভ্যালু হচ্ছে আসলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের নাম বলা হয়ে থাকে, এইসব ইংলিশ আসলে আমি বুঝি না। সো আমরা যেটা করব, আমাদের এটা আসলে মেজার করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলা ঠিক কতটুকু ভালো বা কতটুকু ভালো রেজাল্ট আমাদেরকে দিতে পারে। আমরা যদি ইংলিশে বলি, মানে অনেকে আমরা বলি না ইংলিশে কইছেন তো ঠিকই কইছেন। সো আমরা একটু ঠিক কথা বলি। দ্য আর স্কোয়ার ভ্যালু অলসো কল্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মেজার্স হাউ ওয়েল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্সপ্লেইন দ্য ভ্যারিয়েন্স ইন এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ও মাই গড, হোয়াট এ জটিল সংজ্ঞা! এই জটিল সংজ্ঞা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। আমরা সিম্পলিভাবে বলবো আর স্কোয়ার হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং সামথিং, অর্থাৎ কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা। এখানে 0.227 মানে হচ্ছে এই জিনিসগুলো এটার সাথে সম্পর্কটা হওয়ার সম্ভাবনা 22%। অর্থাৎ আমরা যে এই অ্যানালাইসিসটা করছি সেই জিনিসটার রেজাল্টটা কোরিলেট করে 22%। ইট ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, কিন্তু কোরিলেট করে কত পার্সেন্ট? 22%। আবার এইটা কাস্টমার ডোনেশন ইন্টেনশনের সাথে কোরিলেশন করে 60%। এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, তো আপনাদের কাছে কি মনে হয় যে হোয়াট উড বি দ্য বেটার আর স্কোয়ার ভ্যালু? মানে আর স্কোয়ার ভ্যালু কত হইলে ভালো হইতে পারে? লাইক বেশি হইলে ভালো না কম হইলে ভালো, অ্যাকর্ডিং টু আমি যে কনসেপ্টটা বললাম সেই অনুসারে, মানে আপনার অ্যানালাইসিসে বলেন তো। আর স্কোয়ার ভ্যালু কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক ঠিক কত পার্সেন্ট, দ্য প্রবাবিলিটি অফ হ্যাপেনিং সামথিং। অর্থাৎ এই জিনিসগুলো হলে এটা হওয়ার সম্ভাবনা, কাস্টমার ট্রাস্ট ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 22% বা 0.227। আর কাস্টমার ডোনেশন ইন্টেনশন হওয়ার সম্ভাবনা কাস্টমার ট্রাস্ট থেকে 60%। সো এটা থেকে আপনাদের কাছে কি মনে হয় যে আপনার ফ্রেমওয়ার্কে, আপনার ডেটা, এটা কি বলা হয়, আর স্কোয়ার ভ্যালু বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ভাইয়া হয়তো বেশি হওয়া ভালো। আচ্ছা, বি কনফিডেন্ট, বেশি হওয়া ভালো। অর্থাৎ আর স্কোয়ার যত বেশি তত ভালো। ইন জেনারেল 50%-এর বেশি হইলে ভালো ধরা হয়, অর্থাৎ 0.5-এর বেশি হইলে। সাধারণত আর স্কোয়ার 0.7, 0.8 পাওয়া খুব কষ্টকর, এটা আবার মিলানো যায় না। বাট 0.50-এর বেশি হইলেই আপনার কি ভালো। যেমন এই মডেলের ক্ষেত্রে যখন আপনি 22% এইগুলার ক্ষেত্রে, এটা কিন্তু অলরেডি একটা উইক মডেল হয়ে গেল, কিন্তু এটার সাথে আবার এটার সম্পর্কটা স্ট্রং, মানে 60%। অর্থাৎ আমাদের যদি এটার রেজাল্ট আমরা কিছু একটা বেরও করি, অ্যাকসেপ্টেড রিজেক্টেড সামথিং যদি বের করি, সেটাও আসলে হওয়ার সম্ভাবনা হবে 60% কাস্টমার ট্রাস্ট থেকে। কিন্তু এটার যে হাইপোথেসিসগুলো আমরা পাবো সেগুলো হওয়ার সম্ভাবনা হবে মাত্র 22%। সো আপনার আসলে আর্টিকেলের যে স্ট্রেংথ সেটা একটু কমে যাবে। বাট
কিপিং অ্যাসাইড দ্যাট ডেটা অ্যানালাইসিসের কনসেপ্টটা হচ্ছে এটা আর কি আর স্কোয়ারের। সো আপনারা আর স্কোয়ারের ব্যাপারটা বুঝছেন আশা করি। এখন আমরা ফুল রিপোর্টটা দেখবো। ওকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। কোয়েশ্চেন থাকলে বলবেন। ওকে, আমরা ফুল রিপোর্টে ক্লিক করছি। কোথায় ক্লিক করছি? এই যে দেখেন লেফট সাইডে লেফট কর্নারে। ওকে ওকে, এখন আমাদের গ্রাফিক্যাল আউটপুট আমরা মোটামুটি বুঝে গেছি কাহিনী কি হয়েছে। এখন আমরা দেখব কোয়ালিটি অফ দ্য ডেটা। তো আমরা এখন আসলে কোয়ালিটিই দেখতেছি। তো আর স্কোয়ার ভ্যালু দেখলাম, আর স্কোয়ার দিয়ে আমরা কি দেখছি? কোয়ালিটি অফ হ্যাপেনিং সামথিং, রাইট? এখন আমরা দেখব ক্রনবার্গ আলফা। Okay, what is Cronberg alpha? Cronberg alpha is a measure of internal consistency or reliability of a set items that are meant to measure the same latent construct. Okay, তা এত ইংলিশ, আসলে ইংলিশে যেহেতু কইছে ঠিকই কইছে, কিন্তু আমরা যদি বাংলায় বলি, যেটা মানে সবাই বলবে ভুল বলা, মানে ডায়লগটা খুব ভালো লাগে, ইংলিশে যেটা কইছে ঠিকই কইছে। যাই হোক, আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে বাংলা বলার আগে আমরা আসলে পাবো কোথায় এটা? এটা পাবো হচ্ছে এখানে দেখেন কোয়ালিটি ক্রাইটেরিয়া। দেখেন লেফট সাইড পিএলএসএফ অ্যালগরিদমের লেফট সাইডে দেখেন ইন্টারফেসে কোয়ালিটি ক্রাইটেরিয়া দেখতেছেন, আই থিঙ্ক দেখতেছেন, কনস্ট্রাক্ট রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। ওয়াও, অনেক কিছু আসছে, ইন্টারেস্টিং জিনিসপাতি। আপনার এখানে যারা আসলে এইসব কনসেপ্ট বুঝতে চান না, যাদের এসব বুঝতে ভালো লাগে না, এখানে আপনার সব সবুজ হইতে হবে। ওকে, আর যারা কনসেপ্ট বুঝতে চান তাদের জন্য আমি বলতেছি ক্রনবার্গ আলফা। ক্রনবার্গ আলফা হচ্ছে আসলে আপনাকে এটা মেজার করে যে আপনার আইটেমগুলোর মধ্যে রিলায়েবিলিটি কত, আপনার ডেটা ভালো কিনা, আপনার ডেটা ম্যানিপুলেটেড কিনা। আপনার ডেটা যদি ম্যানিপুলেটেড হয়, আপনি যদি নিজে নিজে বসান 2 2 2 3 3 3 4 4 4, তাহলে এখানে লালে ভইরা যাবে, ট্রাস্ট মি ভরে যাবে। আপনি যদি ম্যানিপুলেট করতে চান, কইরা সবুজ মিলাইতে চান, গুড লাক। আপনি কতটুকু সবুজ মিলাইতে পারেন আমি দেখব, বিকজ এটা তখন আপনার আরো অনেক সময় লাগবে। যদিও দেয়ার আর সাম ম্যানিপুলেশন। আরেকদিকে আটকে দেবো ভাই, এদিকে ঠিক করে আরেকদিকে আটকে দেবো। হ্যাঁ, ওইটাই, আপনি একদিকে ঠিক করলে আরেকদিকে আটকাবেন। বাট ব্যাপারটা এটা না, দেয়ার আর টেকনিক্স অলওয়েজ। সুর সবসময় ওয়ে বাইর করে ফেলে, সো আমরা ইচ্ছা করলে ম্যানিপুলেশন করতে পারবো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আমাদের যেটা দেখতে হবে, আমাদের ক্রনবার্গ আলফা সব হইতে হবে সবুজ। এখানে আরও কিছু টার্ম আছে, আমরা এই টার্মগুলোও দেখবো। কম্পোজিট রিলায়েবিলিটি সেম জিনিস, রিলায়েবিলিটি বের করার চেষ্টা করে। আর HOC এবং A কিছুটা কাছাকাছি, সো ইটস নট এ বিগ ডিল। এই দুটার মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করার দরকার নেই, যে কোনো একটা আপনি দিবেন। অ্যাভারেজ ভেরিয়েন্স এক্সট্রাক্টেড, এটা হচ্ছে আপনার ভেরিয়েন্সের মধ্যে অ্যাভারেজের মানটা ডিটারমাইন করে। স্ট্যাটিস্টিক্যাল সংজ্ঞা আমি আপনাদের দিতে পারবো, বাট আমি দিব না, জাস্ট আই এম নট গোয়িং টু কমপ্লিকেট ইট। তো মেইন কথা হচ্ছে আপনার এই সবগুলো সবুজ লাগবে, অর্থাৎ আপনার যে কোয়ালিটি বা রিলায়েবিলিটি, যা ভ্যালিডিটি অফ দ্য ডেটা, ইট শুড বি গ্রিন। আমাদের এখানে একটা রেড আছে, আপনাদের বোঝার জন্য এমন একটা ডেটা নিছি যেটাতে একটা রেডও আছে। ওকে, সো এটা আমাদের রাখা যাবে না। এই যে কর্পোরেট ট্রান্সপারেন্সি, এই জিনিসটা আমাদের আসলে ওয়ার্ক করতেছে না। ওকে ফাইন, আমরা একটা ভ্যালিডিটি দেখলাম, আরও কয়েকটা ভ্যালিডিটি আমাদেরকে চেক করতে হবে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট চেক। তো আমরা প্রথমেই ডেটা ক্যালকুলেশনে দেওয়ার পরে, ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক দেখার পরে আমরা এই জিনিসটা চেক করব, রিলায়েবিলিটি। এটা যদি আমরা চেক না করি, আমরা রেজাল্টের দিকে যাইতে পারবো না। ওকে, এরপরে দেখবো আমরা ডিসক্রিমিনেট ভ্যালিডিটি। এগুলোও সেম রিলায়েবিলিটির মতোই, ভ্যালিডিটি হচ্ছে ভ্যালিডিটি মেজার করে। এই জায়গায় দেখেন আরেকটাতে সমস্যা, কাস্টমার ডোনেশন ইন্টেনশনে এখানে লাল, বাকি সব সবুজ। এগুলো 1 এর নিচে হইতে হয়। ওকে, অর্থাৎ আমাদের যেই HTMT ম্যাট্রিক্স আমরা যদি বলি, এটারও একটা ডেফিনেশন আছে, আমরা জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং। HTMT স্ট্যান্ডস ফর হেটারোট্রেট মনোট্রেট রেশিও অফ কোরিলেশনস, অর্থাৎ আপনার ভেরিয়েবলের সাথে কনস্ট্রাক্টের রেশিও অফ কোরিলেশন আসলে এটা মেন করে। এটা হচ্ছে আসলে PLSM এর ক্ষেত্রে, পার্শিয়াল লিস্ট স্কোয়ার স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর ক্ষেত্রে একটা অন্যতম মেজারমেন্ট টুল, যেটা দিয়ে আমরা আসলে ভ্যালিডিটি মেজার করি। ওকে, এটা নিয়ে আপনাদের এত গভীর গবেষণা করার দরকার নেই। এটা আপনার হইতে হবে 1 এর নিচে, 1 এর উপরে হলে ভালো না, 1 এর নিচে হলে ভালো। সো আপনি দেখেন সবই 1 এর নিচে, বাট এটা একটু বেশি। এটাও আপনি আসলে নিতে পারবেন, ইটস নট এ বিগ ডিল, বাট দ্য থিং ইজ এটা আপনার বেশি। 0.002 ইটস নট এ বিগ ডিল, বাট আপনার এটা কম থাকাটা ভালো ছিল। ওকে, সো আপনি এই জিনিসগুলো চেক করবেন। ওকে, এখানে একটা আছে, এটা অনেক সময় ডেটা অ্যানালিসিসে লাগে, অনেক সময় লাগে না, এগুলোও আপনি দেখবেন। অর্থাৎ আপনার এই যে কোয়ালিটি ক্রাইটেরিয়া, আপনি এই PLS এর এটার মধ্যে আমি মূলত সবগুলো কোয়ালিটি ক্রাইটেরিয়াটা চেক করতেছি। ওকে, আর কিছু চেক করার দরকার নেই, আপনি জাস্ট এই কোয়ালিটি ক্রাইটেরিয়াটা দেখবেন। এই যে দেখেন আর স্কোয়ার, তো আমরা ওই মডেলেই দেখছিলাম। সো এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নেই। এই যে F স্কোয়ারও মোটামুটি লাগে না আসলে, বাট ইটস এ থিং। এটা রেড আসছে কারণ ওইখানে আমাদের এই যে কনস্ট্রাক্ট রিলায়েবিলিটিতে প্রবলেম আছে। সো দ্য থিং ইজ, আপনি এখানে চেক করবেন, কি চেক করবেন আমরা আবার একটু রিক্যাপ করি। ওকে, ব্যাকে যাই, আমরা এখানে ক্যালকুলেট করব। প্রথমেই ক্যালকুলেট করব PLSM অ্যালগরিদম, করার পরে আমরা ক্যালকুলেশন করব, আমরা লোডিং স্কোর দেখব।
লোডিং স্কোরে দেখব কোনগুলো 0.7 এর উপরে আছে, 0.7 এর নিচে আছে। তারপরে আমরা রিপোর্টটা দেখব, দেখার পরে আমরা হচ্ছে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দেখব কোনগুলা লাল আছে, ডিসক্রিমিনেটিভ ভ্যালিডিটি দেখব কোনগুলা লাল আছে, সো অর্থাৎ কোনগুলা ফিট করে না, অ্যান্ড দ্যাটস ইট। আমরা এই পার্টে আমরা এতটুকু দেখব। দেখার পরে আমরা কিছু স্টেপ নিব। স্টেপ বলতে আমরা ওই যে যেগুলো লাল ছিল, মনে করেন এটা ডিলিট 0.60, আচ্ছা এতটুকু বুঝছেন কিনা, আমি ফাস্ট হয়ে যেতেছি। বুঝছি। ওকে, তার মানে আমরা এখন কি করব, কমন সেন্স বলে 0.607 এটা ডিলিট, এবং এটা ছিল, একটু মনে রাখবো যে এটা ছিল কিনা, এবং এটা ডিলিট। ওকে, মনে রাখবেন একটা ভেরিয়েবলে দুইটার কম আইটেম হবে না, দুইটার যত বেশি দিতে চান দিতে পারেন, বাট দুইটার কম হবে না। সো দ্যাটস এ থিং, এটা একটা শর্ত, কাইন্ড অফ রুলস আর কি। আবার আমরা একটু রান করব, রান করে দেখি আমাদের রেজাল্ট কীরকম আসে। এখন দেখেন সব অ্যাকসেপ্টেড, সব অ্যাকসেপ্টেড, সব এক্সপেক্টেড। নাও দিস ইজ আওয়ার মডেল অ্যাকচুয়ালি, যেহেতু আমরা 0.6 রাখতে পারবো না, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আবার একটু ওপেন করব, আমরা কোয়ালিটিতে যাব, কনস্ট্রাক্ট রিলায়েবিলিটি দেখব, এটা আমাদের এখনও খারাপ। তারপরে হচ্ছে ডিসক্রিমিনেটিভ ভ্যালিডিটি দেখব, এখানে এটা লাল, এটা আমাদের ইস্যু না বিকজ ইটস ভেরি ক্লোজ, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এটাও যে খুব ইস্যু এরকম না। কই গেল এটা 0.675, ইটস ভেরি ক্লোজ, ঠিক আছে। নর্মালি কিছু কিছু ক্ষেত্রে আপনি 0.65ও নিতে পারেন, আপনি জাস্টিফাই করে দিতে পারেন, বিকজ দেখা যায় নন প্রফিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এইসব কর্নবাক আলফাটা কম আসে। সো এটা আপনি ডিপেন্ড করতেছে আপনার অ্যানালাইসিসের উপর, আপনার স্টাডির উপর, আপনি কোনটা নেবেন বা কোনটা নেবেন না। বাট স্ট্যান্ডার্ড রুল হচ্ছে 0.7-এ রাখা। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে আমি হচ্ছে কিভাবে, ভাই এখানে যদি লাল আসে আমি এটাকে সবুজ কিভাবে বানাবো। সবুজ বানাইতে গেলে 2-3টা ওয়ে আছে, হয় আপনি ডেটাকে রিমুভ করবেন, অর্থাৎ আপনার 300 ডেটা ছিল, খারাপ কিছু ডেটা আছে যারা আন্তাজে দাগাইছে, ওদেরকে আপনি রিমুভ করবেন, অথবা আপনি ডেটা ম্যানিপুলেশন করবেন। ম্যানিপুলেশন করা ইজ অ্যান আনইথিক্যাল প্র্যাকটিস, সো আই উড নট সাজেস্ট দিস। তো আপনাকে যেটা করতে হবে, আপনি ডেটা ডিলিট করবেন, কিছু কিছু ডেটা, অর্থাৎ 200 ডেটা আছে, আপনি আপনার রো ফাইলে যাবেন, রো ফাইলে গিয়ে দেখবেন কোন কোন ডেটাগুলো অ্যাবনর্মাল, ডিলিট দিয়ে আবার রান দিয়ে দেখবেন সবুজ হয় কিনা। এটা হচ্ছে আমাদের প্রসেস সবুজ করার। এই ক্ষেত্রে আমরা এটা নিব কারণ সোশ্যাল সায়েন্সে এরকম নেওয়া যায়, অর্থাৎ এই জায়গায় আর কি কাস্টমার এই স্টাডিতে, এটা আমার যে স্টাডি ছিল ওই রিপোর্টের এক্সপ্লেনেশনে আমি বলছিলাম। ওকে ফাইন, তো আমাদের এটা গেল, আমরা একটু সেভ দিয়ে দিব, যেহেতু আমরা রান দিছি এটা আমরা সেভ দিছি। এখন যেটা করতে হবে, তার মানে আমরা এতক্ষণ কি করছি, কোয়ালিটি এবং রিলায়েবিলিটি চেক করছি, রাইট। নাও উই উইল ডুইং ডিসিশন। আমরা এতক্ষণ তো কোনো ডিসিশনে আসি নাই, আমরা দেখছি ফ্রেমওয়ার্কটা আছে, কোয়ালিটি ভালো আছে, ওকে আমাদের এটা হওয়ার সম্ভাবনা এত, ওইটা হওয়ার সম্ভাবনা এত। নাও উই উইল গো ফর বুটস্ট্র্যাপিং, ইট ইজ নোন অ্যাজ বুটস্ট্র্যাপিং, এটার নামের সংজ্ঞার দরকার নাই, আমরা বুটস্ট্র্যাপ করব, আমরা সব এগুলা দেখবো, এগুলাতে সব যেরকম আছে এরকম। এই জায়গায় আপনারা একটু চেক করবেন, অ্যামাউন্ট অফ রেজাল্টে অলওয়েজ কমপ্লিট দিবেন, যেটা স্লোয়ার লিখা এটাই দিবেন, মানে যাতে ফুল রিপোর্ট আপনি পান। স্টার্ট ক্যালকুলেশন, এখন অনেক হিসাব নিকাশ করতেছে, স্ট্যাটিস্টিক্যাল হিসাব নিকাশ। এই জায়গায় আবার দেখেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে 0 হাবিজাবি আছে, এগুলো আপনাদের দরকার নাই। এই জায়গায় আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন, এগুলোকে বলা হয় পি ভ্যালু। ওকে, দিস থিংস আর পি ভ্যালু, এটাও একটা পি ভ্যালু। হ্যাঁ, পি ভ্যালু জিনিসটা কি, পি ভ্যালু হচ্ছে 0.05-এর, ইউ ক্যান নোট 0.05-এর নিচে হইলে পি ভ্যালু অ্যাকসেপ্টেড। এটা বোঝার জন্য আমরা টেবিলটা দেখব, আমাদের এই ফ্রেমওয়ার্ক থেকে বোঝার দরকার নেই। আমরা যাব ফাইনাল রেজাল্টে গিয়ে আমরা যাব এই যে পাথ কোএফিশিয়েন্টে, এই যে দেখেন। সো লেটস গো ফর দ্য পাথ কোএফিশিয়েন্ট। এই জায়গায় আমরা আসলে রিলেশন দেখতেছি, দেখেন টি ভ্যালু, পি ভ্যালু, এগুলো আপনারা স্ট্যাটিস্টিক্স যারা পড়ছেন, আমি এই সব জিনিস বুঝাবো না, এগুলো স্ট্যাটিস্টিক্যাল জিনিস, এগুলো বুঝতে চাইলে আপনারা ফেসবুকে কমেন্ট কইরেন, বললেন, তাইলে আরেকদিন স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র বোঝানোর জন্য আরেকটা সেশন নেওয়া যাবে। মেইনলি আমরা দেখবো পি ভ্যালু। পি ভ্যালু 0.05-এর নিচে হলে অ্যাকসেপ্টেড, আর নাহলে রিজেক্টেড। সো দেখেন দুইটা আমাদের রিজেক্টেড, 3টা অ্যাকসেপ্টেড, ইটস ভেরি ফাইন। তাহলে আমাদের হাইপোথিসিস ছিল 1, 2, 3, 4, 5টা, 5টার মধ্যে আমাদের 3টা অ্যাকসেপ্টেড, 2টা রিজেক্টেড। আমরা সুন্দর করে বলবো যে এরকম এরকম রিলেশনশিপ, এটাকে আমরা জাস্ট আমরা ব্যাখ্যা করব আমাদের রিপোর্ট যখন আমরা দেখাবো তখন। ওকে, সো আমরা এখানে বলবো যে এটাকে কি বলা হয়, রিপোর্ট ইন্টারপ্রিটেশনের সময় আমরা অন্যভাবে, রিপোর্ট ইন্টারপ্রিটেশন নিয়ে অন্য আরেকদিন সেশন করা যাবে। আমরা জাস্ট স্মার্ট পিএলএস থেকে আসলে আমরা ডেটা অ্যানালাইসিসটা শেষ কীভাবে করবো সেটা দেখবো। তার মানে হচ্ছে এই 3টা অ্যাকসেপ্টেড, বাকি 2টা রিজেক্টেড, এটা আমাদের রেজাল্ট। এখানে আর কি দেখার আছে, আসলে এখানে আর কিছু দেখার নাই, এগুলো তো আমাদের আগেই ছিল, এগুলো সব গ্রিন, এগুলো হচ্ছে কোয়ালিটি ক্রাইটেরিয়া, এখানে কোয়ালিটি ভালোই আসবে, এগুলো সব ঠিক আছে। কোয়ালিটি আমরা যা আগে দেখছি সেগুলাই, এখানে আসলে আর কিছু নেই, এখানে জাস্ট এই জিনিসটাই লাগে, এটা এই জিনিসটাই কিন্তু ওইখানে গ্রাফিক্যাল আউটপুটে লেখা ছিল, এই যে এই জায়গায় দেখছেন,
এই যে, সো দিস এ থিং। ওকে, তো এই জায়গা থেকে আপনি রিলেশনশিপ দেখায় আপনার ডেটা অ্যানালাইসিস শেষ হবে। এখন কথা হচ্ছে এইগুলো আসলে কিভাবে বসায়, এটা আপনাদের একটু স্লাইড থেকে দেখাই। এটা আমি মনে করেন ইয়ে করে দিলাম ব্যাক। সো দিস এ থিং। তার মানে ওভারঅল আমরা রিক্যাপে যাব। রিক্যাপে যাওয়ার আগে এটাকে আমরা ইউজ যখন করব তখন আমরা এভাবে ইউজ করব। দেখেন এই যে সামারি অফ মেজারমেন্ট মডেল, আমরা যখন প্রথম পিএলএসএম করছিলাম প্রথমটা, তখন আমরা এটা দিয়ে করছি। এটা আরেকটা ডেটা অ্যানালাইসিসের রেজাল্ট। তখন আমরা এই যে ভেরিয়েবলগুলো যেটা ছিল, সরি, তখন আমরা এরকম একটা টেবিল বানাইছি, লোডিং স্কোর দিছি, কম্পোজিট রিলায়েবিলিটিগুলো দিছি, অ্যাভারেজের এক্সট্রাকশন কোয়ালিটিগুলো লিখছি এবং কনভার্গ আলফার মানগুলো লিখছি। এরকম একটা টেবিল আমাদেরকে রিপোর্টের অ্যানালাইসিসে দিতে হয়। এবং আরেকটা টেবিল দিতে হয় যেটা একটু আগে দেখলাম আমরা, সাপোর্টেড না আনসাপোর্টেড। এই যে দেখেন পি ভ্যালু কত ছিল, সেটা নট সাপোর্টেড, দুইটা সাপোর্টেড দুইটা আনসাপোর্টেড ছিল, এটা আরেকটা ডিসিশনের ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে দিছি। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। এটা নিয়ে আরেকদিন হয়তো কিছু বলা যাবে যে ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে আমরা ব্যাখ্যা করব, কিভাবে আমরা এটাকে কি বলা হয়, ডেটা অ্যানালাইসিস থেকে একটা সিদ্ধান্তে উপনীত হব। ওকে, তো আমরা যদি এখন একটু আবার রিক্যাপ করি, আমরা একদম ব্যাকে চলে যাব, একদম স্টার্টিংয়ে। সো উই উইল স্টার্ট আওয়ার নিউ প্রজেক্ট, উই উইল গো ফর প্রজেক্ট নাম দিব। দেওয়ার পরে আমরা প্রথমেই ডেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার আগে আমরা এক্সেল থেকে সিএসবি নিয়ে নিব, সিএসবিটাকে ইম্পোর্ট করব। সিএসবিটাকে ইম্পোর্ট করার পর একটা মডেল বানাবো, হুইচ ইজ দিস গাই। এরকম একটা মডেল বানাবো। মডেল বানানোর পরে আমরা ক্যালকুলেট করব পিএলএসএম অ্যালগরিদম প্রথমেই স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা এখানে দেখব সবগুলা 0.7-এর উপরে আছে কিনা আইটেমগুলোতে, এবং আর স্কোয়ার ভ্যালু কীরকম আসছে সেটা। তারপরে ওপেন ফুল যাব, কোয়ালিটি দেখব, আমাদের কনস্ট্রাক্ট ভেরিয়েবল এইগুলো দেখবো সব সবুজ আছে কিনা, অর্থাৎ সবগুলো 0.7-এর নিচে উপরে আছে কিনা, সরি 0.7-এর উপরে আছে কিনা, নিচে থাকলে এটা নিয়ে আমাদের একটু ব্যবস্থা নিতে হবে। আবার আমরা দেখবো ডিসক্রিমিনেট ভ্যালিডিটি, সেটাতেও আমাদের সবগুলো 1-এর নিচে আছে কিনা সেগুলো আমরা দেখবো। এগুলো দেখা শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। আরেকটা দেখা লাগে অনেক সময় কলিনিয়ারি স্ট্যাটিস্টিক্স, উই উইল অলসো ফিক্স ইট। আমরা দেখবো সবগুলো সবুজ আছে কিনা, এগুলো নর্মালি 3-এর নিচে হইতে হয়, 4 হইলেও সমস্যা হয় না খুব বেশি। এরপরে আমরা এটা দেখার পরে আমরা ব্যাকে যাব, অ্যান্ড দেন উই উইল গো ফর, যখন সব ঠিক থাকবে আমরা বুটস্ট্র্যাপিংয়ে যাব। বুটস্ট্র্যাপিংয়ে যাওয়ার পরে স্টার্ট ক্যালকুলেশন করব, ব্লা 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 হবে, অ্যান্ড দেন আমরা যাব পাথ কোএফিসিয়েন্ট, ওপেন ফুল রিপোর্ট, পাথ কোএফিসিয়েন্ট অ্যান্ড রেজাল্ট, পি ভ্যালু আছে যা আছে এখান থেকে তারপরে আমরা ইন্টারপ্রিটেশন করব। দ্যাটস ইট, ইজি অ্যাজ ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। আই উড সে ইজি, ভেরি ইজি। আপনাদের কাছে কি মনে হয় ইজি কিনা? দিস ইজ দ্য ফুল প্রসেস। ওকে, এখন আপনারা বলেন, কোয়েশ্চেন করেন, আপনাদের যদি মনে হয় ইজি কিনা সেটা বলেন। ওকে, সো আমি পুরোপুরি একটা সাম আপ দিয়ে দিলাম। এখন হচ্ছে কোয়েশ্চেনস। ভাইয়া সফটওয়্যারটা একবার হলেও ব্যবহার করতে হবে, ব্যবহার না করে বলতে পারছি না ইজি কিনা। আপনি বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে তো পারছি। ওকে, বুঝতে পারলে পরে আপনি ইউজ করলে আপনার এখানে ফ্যামিলিয়ারিটি হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। দ্যাটস ওকে, আপনি ডাউনলোড করেন, স্টুডেন্ট ভার্সন দিয়ে ইউজ করেন, কিছু ছোটোখাটো ডেটা নিয়ে, এখানে দেখেন অনেক কিছু স্যাম্পল দেওয়া আছে, ওগুলো নিয়ে আপনি খেলাধুলা করতে পারেন, দ্যাটস এ থিং আর কি। আর বাস্তব কথা হচ্ছে আপনি একটা আর্টিকেল নিয়ে কাজ না করলে এই জিনিসটা নিয়ে আসলে এটাকে কি বলা হয়, মানুষ আসলে শিখতে গেলে কিছু একটা কাজ দিতে হয়, তাইলে আরও ভালো শিখতে পারে। আপনাদের এখন আসলে কনসেপ্টগুলো জাস্ট বোঝানোর জন্য বা কাজটা কিভাবে করে সেটার জন্য। আর কেউ, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, মোটামুটি বুঝলাম। এটা হচ্ছে প্র্যাকটিস করলে তখন গিয়ে বোঝা যাবে আর কি কতটুকু শিখছি। ওকে, সো লাস্টে একদম, যেহেতু মোটামুটি আমি আশা করি সবাই বুঝতে পারছেন, তাও যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে হচ্ছে আপনারা আমাদের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে আপনারা জানাবেন, পোস্ট করবেন। আমাদের হায়ার স্টাডি নেটওয়ার্কের গ্রুপ আছে, আমাদের রিসার্চ গ্রুপ আছে, ওই জিনিসগুলোতে আপনারা যে কোনো সময় বলবেন যে এটা আমি ফেস করতেছি, দ্যাটস এ প্রবলেম, তখন আমি ট্রাই করবো হেল্প করার। আর হচ্ছে এখানে কিছু দেওয়া আছে, যেহেতু আমরা এখানে একটা ফ্রি সেশন নিছি, সো আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দিতে পারেন। আশা করি এরকম লাইভ আরও কিছু জিনিসপত্র হবে। স্মার্ট পিএলএস নেক্সট হয়তো আমরা এসপিএসএস নিয়ে কথাবার্তা বলবো। এসপিএসএস অনেক বড় একটা টপিক, সো এসপিএসএস-এর অনেক টাইম হয়তো লাগবে। স্মার্ট পিএলএস ইজ নট ডিফিকাল্ট, এটা খুবই আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয়। আপনি একবার বুঝে ফেললে, ধরে ফেলতে পারলে আপনি স্ট্রেট ফরওয়ার্ড আপনি এটা পারবেন। ওকে,
সো ইফ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন্স, আপনার কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন না করলে আমরা আসলে শেষ করে দেবো। আই থিঙ্ক আমরা খুব এফিশিয়েন্টলি বুঝাইতে পারছি।